তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ভূত কথা এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, মানুষের লাইফে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো তুলে ধরা হয়। এটা বিশ্বাস করাটা বা না করাটা একান্তই আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম, আমি নুসরাত, আর আপনি শুনছেন ভূত কথা। এটা আমাদের দ্বিতীয় পর্ব, আর আজকে আমি নিয়ে এসেছি একসাথে দুটি গা শিউরে ওঠা সত্যি ঘটনা। আজ আমি নিয়ে এসেছি এমন এক ভয়ঙ্কর সত্যি কাহিনী, যেখানে শুধু লাশ না, লাশের সাথে লেগে আছে অভিশাপ। ঘরের আলো নিভিয়ে দিন, হেডফোন কানে দিন, কারণ আজ আমরা ঢুকতে চলেছি এক ডোম ঘরে। একটা ঘরে যেখানে মানুষ ঢোকে শুধু একবার আর ফিরে আসে ভয় নিয়ে। যদি ফেরে তো কথা না বাড়িয়ে আমি সরাসরি গল্পে চলে যাই। গল্পের নাম ডোম ঘরের অভিশাপ। স্থান কাশিমবাজার শ্মশানঘাট, রাজশাহী। গল্প পাঠিয়েছেন ইমরান আহমদ, রাজশাহী মেডিকেল কলেজের সাবেক ছাত্র। আমার নাম ইমরান। 2018 সালে আমি রাজশাহী মেডিকেল কলেজে পড়তাম। অ্যানাটমি প্র্যাকটিক্যালের জন্য আমরা মাঝে মাঝে কাশিমবাজার শ্মশানঘাট থেকে মেডিকেল বডি সংগ্রহ করতাম। সেখানে ছিল একটা পুরনো ছোট্ট ঘর, ডোম ঘর। সেখানে যারা কাজ করত তাদের সবাই ছিল ডোম সম্প্রদায়ের মানুষ। অনেকেই বলে ওরা লাশ তোলে না, আত্মা তোলে। ঘটনাটা 2019 সালের ফেব্রুয়ারির এক রাতে। আমাদের টিমকে বলা হয়েছিল পরদিন সকালে এক আনক্লেম ডেড বডি সংগ্রহ করতে হবে মেডিকেল প্র্যাকটিক্যালের জন্য। লাশটা আগেই রাখা আছে কাশিমবাজার শ্মশানের শেষ মাথায় ডোম ঘরে। আমি আর আমার বন্ধু রফিক গেলাম ওই রাতে ঘুরে দেখতে। শ্মশানঘাটে ঢোকার সাথে সাথে একটা পচা গন্ধ আর হালকা ধোঁয়ার মতো কুয়াশা। আমরা হেঁটে গেলাম ডোম ঘরের সামনে। দরজাটা খোলা। ভেতরে ঢুকতেই দেখি ঘরের ঠিক মাঝখানে একটা কাঠের টেবিল, তার উপর একটা সাদা কাপড় দিয়ে মোড়ানো লাশ। কিন্তু আশ্চর্য ব্যাপার, ঘরে কেউ নেই, কোনো ডোম নাই, কোনো পাহারা নাই। আমি হালকা কাপড়টা সরিয়ে দেখতে যাব, এমন সময় রফিক চিৎকার করে উঠল, ভাই এই লাশটা নড়তেছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলাম। আমরা ভালোভাবে দেখি কাপড়ের নিচে সত্যিই হাতের একটা আঙুল যেন একটু একটু নড়ছে। আমরা পেছনে ঘুরে দৌড় দিলাম, কিন্তু ঘরের ঠিক দরজায় পৌঁছানোর আগেই পেছনে একটা শব্দ, ঢ্যাং ঢ্যাং ঢ্যাং। পেছনে তাকিয়ে দেখি কাঠের টেবিলটা উল্টে গেছে আর লাশটা নেই। আমরা দৌড়ে মেডিকেল কলেজে ফিরে আসি। পরদিন সকালে আমরা আবার গিয়েছিলাম মেডিকেল বডি সংগ্রহ করতে। ডোমরা তখন এসে বলল, কাল রাতে কেউ লাশের ঘরে গিয়েছিল। আমরা ভয়ে মুখ চেপে থাকি। তারা জানালো লাশটা ওরা সকালে গিয়ে দেখেনি, কিন্তু ঘরের দেয়ালে লেখা, আমার শরীরের শান্তি নাই, যেই ছুঁইছে এখন তার শরীর লাগবে। সেদিন থেকে রফিকের আচরণ একদম পাল্টে যায়। সে সারাক্ষণ আয়নার তাকিয়ে কাঁদত, বলতো ও আমাকে ডাকছে, আমি তার জায়গায় যাব। 7 দিন পর রফিক হঠাৎ নিখোঁজ হয়ে যায়, আর 9ম দিনে শ্মশানের পেছনের বাঁশঘাড়ে পাওয়া যায় এক ছেঁড়া লাশ, যার মুখে ছিল রফিকের আইডি কার্ড। এই ছিল আজকের ভূত কথা। আপনারা শুনছিলেন ভূত কথা এপিসোড 2। এবার আমরা চলে যাচ্ছি আজকের দ্বিতীয় গল্পে। আর এবারকার গল্পটি এসেছে গোপালগঞ্জ থেকে। গল্পটি পাঠিয়েছেন রবিউল ইসলাম রুবেল, যিনি প্রায় 12 বছর কবরস্থানে কাজ করতেন। তিনি নিজে যা দেখেছেন
যা অনুভব করেছেন সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরছি। আর কথা না বাড়িয়ে চলুন শুনি রক্ত পিপাসু আত্মা। এক লাশ যেটা মরে গিয়েও রক্ত খেয়ে বাঁচে। আমার নাম রবিউল। আমি গোপালগঞ্জ সদরের রামদিয়া গ্রামে থাকি। প্রায় 12 বছর আমি কবরস্থানে কাজ করতাম, বিশেষ করে কবর খুঁড়া আর দাফন। এই পেশায় আসা মানুষদের অনেক অদ্ভুত ঘটনা দেখতে হয়, কিন্তু একটা ঘটনা আমার বিশ্বাস অবিশ্বাস সব কিছু বদলে দিয়েছে। ঘটনাটা 2017 সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি। রাতে কবরস্থানে ডেকে পাঠানো হয় এক 14 বছরের ছেলের হঠাৎ মৃত্যু হয়েছে। শরীর নাকি বিষাক্ত হয়ে গিয়েছিল। ছেলেটার নাম ছিল তানভীর। চেহারা ছিল খুব শান্ত, কিন্তু যখন তাকে দাফন করতে গেলাম তখন থেকেই কিছু একটা অস্বাভাবিক লাগছিল। যখন আমরা লাশটা নামাচ্ছি কবরের মধ্যে, হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার, লাশের নাক থেকে এক ফোঁটা রক্ত বেরিয়ে আমার গায়ে পড়ে। আমি ভয় পেলেও কিছু বলি না, কিন্তু তার 3 দিন পর শুরু হলো অদ্ভুত ঘটনা। রাতে কবরস্থানে পাহারা দিতে গিয়ে দেখি এক কুকুর দাঁড়িয়ে আছে তানভীরের কবরের ঠিক পাশে। চোখ দুটো লাল আর মুখ দিয়ে লাল কিছু পড়ছে, যেন সে কবর থেকে কিছু খাচ্ছে। আমি টর্চ মেরে সামনে যেতেই কুকুরটা পালায় না। শুধু কুকুর না, আমি হঠাৎ শুনতে পাই মাটির নিচ থেকে আসছে ফিস ফিস শব্দ। আরও রক্ত চাই, আমার পেট ভরেনি। আমি দৌড়ে বাসায় চলে যাই। পরের সপ্তাহে গ্রামে আরও 2টি অস্বাভাবিক মৃত্যু হয়। 2 জন তরুণ, যাদের শরীরে কোথাও কোনো ক্ষত ছিল না, কিন্তু তাদের চোখ নাক কান দিয়ে রক্ত বেরিয়েছিল। ডাক্তার বলে রক্ত জমে গেছে, কিন্তু আমি জানি এটা জমা নয়, কেউ সেই রক্ত চুষে নিয়েছে। এক রাতে আমি স্বপ্নে দেখি আমি কবর খুঁড়ছি, মাটির নিচ থেকে হাত বেরিয়ে আসছে সেই ছেলেটার। সে বলছে, তুই আমার রক্তের স্বাদ পেয়েছিস, তুই এখন আমার পথের লোক। আমি ঘুম থেকে কেঁপে উঠে বসি। এক রাতে আমি আরেকজনের দাফন করতে যাই। এবার এক বৃদ্ধ মারা গেছেন। কবর খুঁড়ে প্রস্তুত করছি, এমন সময় দেখি কবরের মাটি ভিতর থেকে নড়ছে। আমি তাকিয়ে দেখি সেই তানভীরের মতন মুখ মাটির নিচে, চোখ লাল, দাঁত তীক্ষ্ণ, যেন জিভ দিয়ে রক্ত চাটছে। সে হেসে বলে, তুই যাকে দাফন করিস তার রক্ত আমার হবে, তুই পারবি না আমাকে থামাতে। তখন গ্রামের এক পুরনো হুজুর বলেন, তানভীর মারা যায়নি, সে ছিল রক্ত পিপাসু আত্মার আধার। এই আত্মা দাফনের পর শেষ রক্ত ফোঁটাটুকু খুঁজে বেড়ায়। যার শরীরে প্রথম ফোঁটা পড়ে সে হয়ে যায় তার পরবর্তী বাহক। আমি নিজের হাত পা দেখতে থাকি, দেখি আমার আঙুলের পাশটা নীলচে হয়ে গেছে। আমি এখন কবর খুঁড়ি না, কিন্তু মাঝে মাঝে রাতে আমার ঠোঁটে রক্তের স্বাদ লাগে। আর আয়নায় তাকালেই একটা ছায়া দেখে বলি, আরও রক্ত চাই, আমার পেট ভরেনি। এই ছিল আজকের ভূত কথা। এটা শুধু ভয়ানক না, এটা আমাদের শরীর, আমাদের রক্ত আর আমাদের আত্মার ভেতরের কথাগুলো বলে। আপনারা কেমন লাগলো আমাদের এই পর্ব? ভয় পেয়েছেন নাকি গা শিউরে উঠেছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনার জীবনেও ঘটে থাকে এরকম কোনো ভয়ানক অভিজ্ঞতা, তাহলে তা পাঠিয়ে দিন আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া ইমেলে। হয়তো পরের পর্বেই আপনার গল্পটাই শুনবে পুরো দেশ।
আমরা প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার নিয়ে আসি নতুন নতুন ভয়ঙ্কর বাস্তব গল্প, শুধুই ভূত কথাতে। তাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল আর বেল আইকনটা অন করে রাখুন। আমি নুসরাত আজ বিদায় নিচ্ছি। তবে যদি আয়নায় নিজের পাশে কাউকে দাঁড়িয়ে দেখতে পান, ভয় পাবেন না। হয়তো সে শুধু আপনার শরীরের শেষ ফোঁটা রক্ত খুঁজছে।